রনক ভাই। চেনা কণ্ঠস্বর পেয়ে দৃষ্টি তুলে তাকালো রনক। ততক্ষণে কুহু এগিয়ে গিয়ে চাপড়ে ধরল রনককে। আশেপাশে কিছুই খেয়ালে নেই তার। এরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না রনক। পেছনে দৃষ্টি আটকে রইল তার, কারণ ঠিক পেছনে 8 জোড়া চোখ অবাক দৃষ্টি নিয়ে দেখছে তাদের। কুহু হু হু করে কেঁদে ফেলল। শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। সকাল থেকে মন তীব্র খারাপ হয়ে আছে তার। রনক অপ্রস্তুত হলো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। পেছনে ছাত্রছাত্রীদের চোখে তাকাতে পারছিল না। পেছনে খালি ক্লাসরুম দেখতে রনককে টেনে নিয়ে গেল কুহু। রনক হতভম্ব। রূপসা অবাক কণ্ঠে বলল, ওরা ফাঁকা ক্লাসরুমে কেন গেল? নয়ন উত্তর দিল, হয়তো ব্যক্তিগত কোনো কথা বলতে। বাদ দে, চল আমরা ক্লাসে চলে যাই, পরীক্ষা শুরু হয়ে যাবে। রূপসা পাশ থেকে সোহার হাত টেনে নিয়ে উপরে যেতে যেতে বলল, এ অবধি যখন এসেছি তখন দেখে যাব তারা দুইজন ফাঁকা ক্লাসরুমে কি করছে। নয়ন পা বাড়াতে গেলে আরিয়ান থামিয়ে দিয়ে বলল, এমনি স্যার আমাদের দেখে নিয়েছে, যদি এখন ধরা খাই না তাহলে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। চল আমরা ক্লাসে চলে যাই, কুহুকে পরে আটঘাট বেঁধে ধরবো। অগত্যা আরিয়ানের সঙ্গে চলে গেল নয়ন। রনকের শার্টের কলারে দুহাত চেপে নিয়ে কান্নারত স্বরে বলল কুহু, শাহিনুর মাহি ম্যাম তো কবে থেকেই নজর দিচ্ছে আপনার উপর। এখন রূপসহ কত শত ছাত্রী আড়ালে কত কিছু বলে আপনাকে নিয়ে, আমার কষ্ট হয়, খারাপ লাগে আমার। আমাদের বিয়ে সম্পর্কটা কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? আমি আর এসব শুনতে পারছি না, ধৈর্য কুলাচ্ছে না আমার। আমি আপনাকে ভালোবাসি রনক ভাই, কেন বোঝেন না আপনি সেটা? প্রচন্ড মন খারাপ থেকে অনর্গল কথাগুলো বলে গেল কুহু। রনক নিষ্পলক তাকিয়ে দেখছিল কুহুর কান্না। এই কান্না মাখা মুখ তাকে কষ্ট দিচ্ছে না, বরং অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে বক্ষস্থলে। এত রাগ দেখিয়েও ভালোবাসা বলা যায়, সেটা এই মাথামোটা মেয়েকে না দেখলে বোধহয় জানতই না। রনককে চুপ থাকতে দেখে খানিক উঁচু হয়ে রনকের কানের পাশে ভাঙ্গা স্বরে বলল কুহু, আপনি শুধু আমার, শুধুই আমার। কথাটুকু বলে এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। রনকের ওষ্ঠ যুগলে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে নিল। তৎক্ষণাৎ কুহুর কোমরে হাত রেখে খানিক উঁচু করে ধরল রনক। সাড়া দিল নিজেও। রূপসা সোহার চোখ ছানা বড়া, মুখ আপনা আপনি হা হয়ে গেল দুজনের। চোখের চশমা ঠিক করে নিয়ে ফিসফিস করে বলল সোহা, আমি ঠিক দেখছি রে রূপসা, মানে আমাদের লাজুক আর ভদ্র কুহুর নিচ থেকে চুমু খাচ্ছে রনক স্যারকে, তাও ঠোঁট চুমু। তাই তো দেখছি, এখানে না আসলে তো বিশাল কিছু মিস করে ফেলতাম। এতদিন সিনেমাতেই দেখেছি, আজ বাস্তবে দেখছি। রৌনককে স্যারকে দেখ, কি সুন্দর করে কুহুকে জড়িয়ে ধরে আছে। রূপসার চোখের সামনে হাত রেখে বলল সোহা, অনেক দেখেছিস, চল এবার, পরীক্ষা শুরু হয়ে গেছে, কখন না ধরা পড়ে যাই। বেশ অনেকটা সময় নিয়ে ছাড়ল কুহু। আবারও কান্না পাচ্ছে তার। আজকের দিনটাই তার জন্য খারাপ মনে হচ্ছে। সকালে ঘটনাটা রনককে বলল না। কুহুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল রনক, আমাদের বিয়ের বিষয়টা আর বোধ হয় লুকোনো থাকবে না কুহু। তখন যেভাবে জড়িয়ে ধরেছ আমাকে, পেছনে তোমার বন্ধুরা ছিল, কি ভাবছে তারা কে জানে। হয়তো ভাবছে স্যারের আর স্যারের ছাত্রী দুটোর একটারও চরিত্রে ঠিক নেই, এমন বোকামুকেও করে। হঠাৎ যেন হুঁশ ফিরল কুহুর। খারাপ লাগার সঙ্গে ঈষৎ লজ্জাও লাগলো। কোনো প্রত্যুত্তর করল না সে। দ্রুত চলে গেল। রিকশায় আনমনা হয়ে বসে আছে রিসা। সময় বলছে পরীক্ষা শুরু হয়ে গেছে, অথচ বইটাও ছুঁয়ে দেখেনি। সবকিছুতে বিতৃষ্ণা এসে যাচ্ছে। কুহুর সঙ্গে আজকে খুব বাজে ব্যবহার করে ফেলেছে, সেটা মনে হতেই অপরাধবোধ হচ্ছে। রিকশা সিগন্যালে পড়তেই ভাবনার ঘোর কাটল রিসার। আচমকা দূরদৃষ্টি পড়তেই দেখলো ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে রাতিম। বক্ষস্থল ধক করে উঠল রিসার। ব্যাগ থেকে টাকা বের করে কোনো রকম রিকশালার হাতে ধরিয়ে দিয়ে সেদিকে ছুটল। পেছন থেকে জোরালো স্বরে ডাকলো। চলন্ত পা দুটো থেমে গেল রাতিমের। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। ছুটতে ছুটতে আসলো রিসা। রাতিমের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলল। হাসি মুখে জিজ্ঞেস করলো রাতিম, কেমন আছো আইরিশ? পড়াশোনা কেমন চলছে? রাতিমের এমন প্রশ্নে ভীষণ অবাক হলো রিসা। কেমন স্বাভাবিক লাগছে লোকটাকে। রিসাকে কষ্ট দেখি একটুও খারাপ বা অনুশোচনা হয়নি তার। সরাসরি প্রশ্ন ছুড়ল, গত 1 মাস যাবত আপনার ফোন বন্ধ কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম, আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সিম আর ওঠাইনি, নতুন সিম কিনেছি, তাই হয়তো যোগাযোগ হয়নি তোমার সাথে। আমি আপনার ফ্ল্যাটে অনেকবার গিয়েছি, পাইনি। আমার চাকরিটা চলে গেছে, গ্রামে চলে গিয়েছিলাম। রাতিমের কথা স্তব্ধ হয়ে গেল রিসা। চাকরি হারানোর কারণেই কি রিসার মুখোমুখি হয়নি সে? রিসার পাঠানো বার্তাটা কি তবে পায়নি? শক্ত চোখে মুখে বলল, শেষবার আমায় কেন ডেকেছিলেন? কি বলতে চেয়েছিলেন আমায়? আশা করি নির্দ্বিধায় বলবেন, কোনো সংকোচ রাখবেন না।
রাতিম হাতঘড়ির দিকে তাকালো, মাথায় ঘাম জমলো, তার যথেষ্ট স্বাভাবিক হয়ে বলল, সেটা আগেই বলেছিলাম, আমার অসুস্থতার সময় তুমি সাহায্য করেছো, তাই ভেবেছিলাম তোমাকে একটা ট্রিট দিই, এই আর কি। আপনি কথা ঘোরাচ্ছেন রাতিম ভাই। আশেপাশে তাকিয়ে নিয়ে বলল রাতিম। আমার সময় নেই আইরিশ, কাজ আছে, আসছি। চলে যাওয়ার জন্য পা বাড়ালো রাতিম। কোমল হাতে রাতিমের হাত চেপে ধরল রিশা। আশ্চর্য হয়ে গেল রাতিম, এমন কিছু ঘটবে বোধহয় আশা করেনি। রিশার চোখ দুটোতে জলেরা ভিড় জমিয়েছে, নাকের ডাগায় জমেছে ঘাম, পাতলা ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। প্রখর রোদ্দুর এসে ছুঁয়েছে কপাল। রাতিমের ভেতর জুড়ে রয়ে গেল প্রলয়ঙ্কারী ঝড়, নিমেষে গুড়িয়ে দিল তার অন্তঃকরণ। ভাগ্যিস ভেতরের অবস্থা প্রকাশ্যে দেখা যায় না। শুকনো ঢোক গিলে নিয়ে বলল রিশা, কেন মিথ্যে বলছেন রাতিম ভাই? আমার পাঠানো সেদিনের মেসেজ কি আপনি দেখেননি? আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এই কয়টা দিন আমার কিভাবে গিয়েছে আপনি ধারণাও করতে পারবেন না। আমি জানি আপনিও আমায় ভালোবাসেন। সেদিন আপনার পকেট থেকে পড়ে যাওয়া গোলাপটা আমি এখনো সযত্নে রেখে দিয়েছি। বুঝেছি চাকরি চলে গেছে বলে আপনি এমন করছেন, তাই তো? আপনি তো শিক্ষিত ছেলে, যে কোনো সময় চাকরি হয়ে যাবে। রিশার হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে কাঠিন্য স্বরে বলল রাতিম, কি আবল তাবল বলছো? আমি কি কখনো এইরকম কিছু বলেছি তোমাকে? নাকি ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি? রৌনকের বোন তুমি, আমার ছোট্ট বোনের মতোই। এমন বলার আগে মুখে বাঁধলো না তোমার? রিশার গলা ধরে এলো, পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল অনর্গল। রাতিমের কপালে ঘাম ছুটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো রিশা। দ্রুত ছুটে এসে জড়িয়ে ধরল রাতিমকে। চোখ বন্ধ করে ফেলল রাতিম। নিঃশ্বাস আটকে আসতে চাইল। এই মুহূর্তে মৃত্যু চলে আসলো বোধহয় তাকে আলিঙ্গন করার সহজ হতো তার জন্য। রিশার শরীর মৃদু কাঁপছে, জড়িয়ে নিতে পারল না রাতিম। পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দুটো বুঝি জ্বালা করছে তার। কান্নার দাপটে গলার স্বর ভেঙে গেল রিশার। থেমে থেমে বলল, আপনার ভালোবাসা আমাকে কতটা বেহায়া আর নির্লজ্জ করে দিয়েছে দেখুন। জানি না কেন এমন করছেন, আমার খুব কষ্ট হচ্ছে রাতিম ভাই। জোরপূর্বক রিশাকে ছাড়িয়ে দাঁড় করালো রাতিম। আশেপাশে অনেকে তাকিয়ে আছে। রিশার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বারটা তুলে দিল। কোনো রকমে বলল, এটা আমার নতুন সিমের নাম্বার, পরে কথা হবে তোমার সাথে, আসছি। কথাটুকু বলেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল রাতিম। সামনে রিকশা পেতেই উঠে বসলো। নিজের কান্নাটা আর ধরে রাখতে পারল না, ফুফিয়ে কেঁদে ফেলল। আর কিছুটা সময় দাঁড়িয়ে থাকলে নিজের শক্ত খোলসটা ধরে রাখতে পারত না। ইচ্ছে করে আগের নাম্বার থেকে রিশাকে ব্লক করে রেখেছিল। আজকে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবেনি। বাধ্য হয়ে অন্য সিমের নাম্বারটা দিয়ে এসেছে, নয়তো আজ সহজে নিস্তার মিলত না এখান থেকে। এদিকে বাড়ি থেকে রূপা ফোন করছে, দ্রুত যেতে হবে। পরীক্ষা শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। অস্থির হয়ে বের হয়ে রিশাকে ফোন করেছে কুহু। পরীক্ষা মিস হওয়ার মতো মেয়ে নয় রিশা। কি চলছে মেয়েটার মনে? অনেকদিন যাবৎ মনে হচ্ছে কিছু ঠিক নেই। কয়েকবার রিং বাজতেই রিসিভ হলো। কুহুকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল রিশা, আমি জানি তুই কেন ফোন করেছিস। পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম, মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হই, বাইকের সাথে ধাক্কা লাগে, পায়ের আঙুলে চোট পেয়েছি খুব। ভাইয়াকে ফোন করে জানিয়ে দিয়েছি পরীক্ষা দিতে পারবো না। অস্থির কণ্ঠে শুধালো কুহু। এখন কেমন আছিস? বেশি ক্ষতি হয়নি তো? আরে না, চিন্তা করিস না, বাসায় আয় জলদি। আচ্ছা। চিন্তা সম্পন্ন দূরীভূত হলো কুহুর। স্বস্তির শ্বাস ফেলল। এই রনক স্যারটাও না, রিশা যে তাকে ফোন করেছে একবার জানাবে না? নিজেকে আবার জ্ঞানী ভাবে। তাই প্রেম কবে থেকে চলছে ম্যাডাম? আরিয়ানের কথা শুনে ঘুরে তাকালো কুহু। সবাই দাঁড়িয়ে আছে একত্রে। অপ্রস্তুত হলো কুহু। তখন মাথা এতটাই বিগড়েছিল যে আশপাশ না দেখেই রনক ভাইকে জড়িয়ে ধরেছিল। এখন লজ্জাও লাগছে খুব। অবশ্য জবাবটা ভেবেই নিয়েছে। লম্বা দম নিয়ে সবকিছু খুলে বলল কুহু, কিভাবে তাদের বিয়ে হয়েছে। সব শুনে রূপসা বলল, আমাদের কি তোর বোকা মনে হয়? যে কোনো একটা গল্প বানিয়ে বলে দিবি আর আমরা সেটা বিশ্বাস করে নেব? ক বছর ধরে প্রেম চলছিল বল? রিশার খাতিরে স্যারের বাসায় তোর প্রায় যাতায়াত ছিল। কপালে ঈষৎ বিরক্তির ভাঁজ ফেলে বলল কুহু। আরে সব সত্যি বলছি, রনক ভাই তো দু চোখে সহ্য করতে পারতো না আমায়। ফুস করে দম ফেলে বলল সোহা। তাই তাকে একটা অসহ্যকর মানুষকে বিয়ে করতে চায় বল? তোর বিয়েতে ঝামেলা হোক তাতে রৌনক ছেড়ে কি আসে যায়? এমনি এমনি বিয়ে করে নিল তোর মতো বিরক্তিকর মানুষকে। কুহু যেন এক ভাবনায় মগ্ন হয়ে গেল। রনক ভাই তাকে বিয়ে করবে এটা তো সে সময় অবাস্তব ছিল তার কাছে। ভেবেছিল সম্মান বাঁচাতে হয়তো বিয়েটা করেছে, পরে হয়তো সব স্বীকার করে পথ আলাদা করে নেবেন। তবে সব তো উল্টো ঘটল। রনক ভাইয়ের চোখে বিরক্তিকর কুহুটা এখন সবচেয়ে বেশি ভালোবাসার কেউ হয়ে গেল। মানব মন কি এতই বিচিত্র? কেউ নিজেও তো রনক ভাইকে সহ্য করতে পারেনি। আজ এই সময় এই লোকটাই তার সমস্তটা দখল করে নিয়েছে। কুহুকে চুপ থাকতে দেখে সবার সন্দেহ গাঢ় হলো। নয়ন বলল,
হতে পারে কুহুকে স্যার দয়া করেছেন, বদনাম হবে বলেই বিয়ে করে নিয়েছেন। এখন সব ঝগড়া ভুলে হয়তো ভাব হয়ে গেছে দুজনের মাঝে। চট করেই কুহু বলল। হ্যাঁ হ্যাঁ, নয়ন বুঝতে পেরেছে বিষয়টা, ঝামেলা হয়েই বিয়েটা হয়েছে। এখন মনে হচ্ছে আমাদের মাঝে ভাব হয়ে গেছে, বুঝলি? কুহুর এই অন্তরে সন্তুষ্ট হতে পারল না কেউই। কিছু তো একটা পূর্বসূত্র আছে। সকলের কথার মাঝে রনক উপস্থিত হলো ক্যাম্পাসে। সবাই বেশ ভদ্রভঙ্গিতে দাঁড়িয়ে গেল, সালাম জানালো। কুহুর দিকে তাকিয়ে জবাব দিল রনক, ভরাট স্বরে বলল, বাসায় যেতে হবে, চলো, আমি বাইকে অপেক্ষা করছি। কতটুকু বলেই হাঁটা ধরল রনক। উপস্থিত সবাই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। রনক স্যার তাদের সামনে এমন কিছু বলবে এটা অকল্পনীয় ছিল। কুহু অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। ক্যাম্পাস একেবারে খালি বললেই চলে, সবাই বেরিয়ে গেছে এতক্ষণে। কিছুদূর যেতেই ফের ফিরে আসলো রনক, কুহুর হাত ধরে বলল, যেতে বললাম তো, এখনো দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না কুহু। বাকি সবার দিকে তাকালো। ভূত দেখার মতো চমকে তাকিয়েছে সবাই। এক পলক সেই দিকে তাকিয়ে বলল রনক, কুহু, এতক্ষণ যাবত তোমাদের যা যা বলেছে সব সত্য, নয়তো এই গর্ধব মেয়েকে যেচে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। কতটুকু বলেই কুহুকে নিয়ে চলে গেল রনক। ইচ্ছে করেই ওদের এই কথাটা বলল, নয়তো সব কয়টা গোয়েন্দাগিরি শুরু করে দিত, আর ঠিক কুহুর ব্রেন ওয়াশ করে দিত। সবাই কুহু আর রনকের যাওয়ার পানে তাকিয়ে রইল। তপ্তশ্বাস ফেলে বলল আরিয়ান, দেখলি কেমন আচরণ করলো স্যার? অপমানও তো করলো কুহুকে। দয়া মায়া ভালোবাসা আছে নাকি কে জানে। রূপসা বলল, আমি আর সোহা তো ভাবলাম ওদের মাঝে আগে থেকেই কিছু চলছে। ফাঁকা ক্লাসরুমে কি হয়েছে তা তো আর তোরা দেখিসনি। এখন আফসোস হচ্ছে, এই রকচটা স্যারের সঙ্গে সারাদিন থাকবে কি করে কুহু? নয়ন বলল, টিকবে না, এই সম্পর্ক বেশি দিন যাবে না। দেখলি না কিভাবে খোঁটা দিয়ে গেল। এই জন্যই স্যার হয়তো ভার্সিটিতে সবার থেকে বিয়ের ব্যাপারটা লুকিয়ে গেছেন। নয়নের কথা শুনে অত্যল্পকালে বাকি তিনজনের মুখে আধার নামলো। কুহুর জন্য খারাপ লাগলো। সারা রাস্তায় রনকের সাথে একটা কথাও বলেনি কুহু। রাগে গা ফেটে পড়ছে। বন্ধুদের সামনে কত বড় অপমানটাই না হলো সে। অথচ বড় মুখ করে বলেছিল তাদের মধ্যে ভাব হয়ে গেছে। এই তার নমুনা? আর চোখ কুহুকে পর্যবেক্ষণ করছে রনক। লুকিয়ে মিটিমিটি হাসছে। ভয়ানক রাগলে দারুণ লাগে কুহুকে। গাল দুটো বেলুনের মতো ফুলে যায় কেমন। ড্রেসিং টেবিলের কাছে আসতে নীলরঙা ছোট্ট একটা চিরকুট দেখতে পেল কুহু। কপালে ভাঁজ পড়ল তার। তৎক্ষণাৎ হাতে তুলে নিয়ে খুলে পড়তে লাগলো। চিরকুটটা পড়তেই ওষ্ঠকোণে হাসি খেলে গেল কুহুর। এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রনক অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তে হাসি মুখে কোথায় ছুটে গেল। ঋষার রুমে এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কুহু। চমকে উঠল। অন্ধকার রুমে টেবিলের উপর মোটা মোটা মোমবাতি জ্বলছে। পাশে ছোট্ট একটা কেক। ঋষাকে ডাকলো কুহু। এগিয়ে গেল কেকের দিকে। কেকের উপর বড় করে সরি লেখা। খুশিতে চোখে পানি চলে আসলো কুহুর। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল। ঘাড় ঘুরিয়ে ঋষাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল কুহু। কেঁদে ফেলল। মাথায় হাত বুলিয়ে দিল ঋষা। চোখ ঝাপসা হয়ে উঠল। কুহু তার উপর কখনোই অভিমান করে থাকতে পারবে না জানে। ভাঙ্গা গলায় বলল, তুই খুব ভালো কুহু, খুব বোকাও। তোর ওপর যে রাগ জেদ দেখাবে সে নিজেই দ্বিগুণ কষ্ট পাবে। সকালে তোর সাথে খুব বাজে আচরণ করে ফেলেছি। কান্নার দাপটে কিছু বলতে পারল না কুহু। দরজার কাছে দাঁড়িয়ে দেখল রনক। পরক্ষণে নিশ্চুপ প্রস্থান করল। কুহুকে সোজা করে দাঁড় করিয়ে কেক কাটালো ঋষা। খাইয়ে দিল যত্ন নিয়ে। খানিকটা কেক ঋষাকে খাইয়ে দিয়ে বলল কুহু, মানুষের যখন মন মেজাজ ঠিক থাকে না তখন সে নিজের মাঝেই থাকে না। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ঠিক নেই। কি হয়েছে বল না আমায়। কুহুর দিকে নিষ্পলক তাকিয়ে রইল ঋষা। আবারও খুব কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি ভালো নেই কুহু, ভেতর থেকে ভেঙে নিঃশেষ হয়ে গেছি। চাইলেও রাতিম ভাইয়ের বিষয়টা কুহুকে বলা সম্ভব নয়। নাক টেনে বলল, আমরা যে জিনিসটা নিয়ে বেশি আশা করে ফেলি, স্বপ্ন দেখি, সেটা যখন পাই না তখন মন মানতে চায় না। চাইলেও নিজেকে মানানো যায় না, তবুও চলতে হয়। এত সব ভাবলে হয় না। আমিও জানি সব একদিন হয়তো ঠিক হয়ে যাবে। তুই আশফিক ভাইয়ের জন্য এখনো কষ্ট পাচ্ছিস? ঋষা কোনো উত্তর দিল না। কুহুকে বলল গিয়ে ফ্রেশ হয়ে নিতে। মাথা ব্যথা করছে তার। ঋষার পায়ের ব্যান্ডেজ করা আঙ্গুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কুহু। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা এঁটে দিল। শরীর কাঁপছে। আজকের ঘটনাটা মস্তিষ্ক থেকে বেরোতে চাচ্ছে না। কেন রাতিম ভাই এমন ব্যবহার করলো? ঋষার ভাবনা কি এতটাই ভুল ছিল? স্পষ্ট রাতিম ভাই চোখে ভালোবাসা দেখেছিল নিজের জন্য। তাহলে কেন দূরে ঠেলে দিচ্ছে এখন?
রুমে এসে ফোন হাতে নিল কুহু। ফেসবুকে আশফিকের আইডিটা খুঁজে বের করলো। কিছুটা স্ক্রল করতেই দেখলো বেশ কয়েকটা পোস্ট করা। কেমন বিরহের আভাস মিলল। তবে কি সম্পর্ক ঠিক নেই তার? শত চিন্তা মাথায় নিয়ে আশফিকের ছোট্ট একটা মেসেজ পাঠালো। অপেক্ষা করতে লাগলো উত্তরে। সেই কখন ফিরেছে? ফ্রেশ হওনি কেন এখনো? ভরাট পুরুষালীর স্বর শুনে আটকে উঠল কুহু। কোনোরকম ফোনটা খাটে রাখলো। রনকের হাতে 2 মগ কফি। হঠাৎই রাগের কথা মনে পড়ে গেল কুহুর। আজকে তাকে অপদস্থ করেছে রনক ভাই। টেবিলের উপর মগ 2টি রাখলো রনক। কুহু চলে যেতে নিলেই হাত চেপে ধরল। ছাড়াতে চেষ্টা করলো কুহু। চোখে মুখে এখনো তীব্র অভিমান। হাত টেনে ধরে কাছে দাঁড় করালো রনক। দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। একটুও নাড়ার শক্তি পেল না কুহু। লেপ্টে রইল শক্তপোক্ত বুকে। হাত বাড়িয়ে কুহুর কপাল থেকে কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিল রনক। শীতল কণ্ঠে বলল, দেখো, বাচ্চাদের মতো ঠোঁটের কোনায় কেকের ক্রিম লেগে আছে তোমার। কথাটুকু শুনতেই ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকালো কুহু। সত্যিই লেগে আছে ঠোঁটের পাশে। ছাড়ুন, মুছে নিচ্ছি আমি। কুহুর কথা তোয়াক্কা করল না রনক। মাথা খানিকটা নিচু করে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু খেয়ে নিল। কাঠের পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল কুহু। ভারী নিঃশ্বাস সারা মুখে ছড়িয়ে গেল তার। হৃদস্পন্দন বেড়ে গেল। চোখ তুলে তাকালো না। গালে আদরে ভাবে ঠোঁট ছুঁয়ে দিল রনক। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল কুহুর। অভিমানের বরফ গলল না। কানের কাছে ফিসফিস করে বলল রনক, বোকামে, তোমার অভিমানের পাহাড় কিভাবে গড়িয়ে দিতে হয় সেটা রৌনকের খুব ভালো করেই জানা আছে। একবার জড়িয়ে নাও আমাকে, দেখবে অভিমান গলে জল। কথাটুকু বলে কুহুকে কোলে তুলে নিল রনক। নেমে যাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করল কুহু। খাটে এসে কুহুকে নামিয়ে দিয়ে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখল রনক। কুহুর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নিশ্চুপ হয়ে রইল। মাথা তুলে কুহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রনক। মাথা কাত করে অন্য পাশে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে কুহু। চোখ দুটো জলে ভাসে মনে হচ্ছে। নাকের ডগা রক্তিম হয়ে উঠল। যে কোনো সময় কেঁদে ফেলবে ভাব। মুচকি হাসল রনক। মাথা নুয়ে কুহুর থুতনিতে চুমু খেল। দৃষ্টি ঘুরিয়ে রনকের দিকে তাকিয়ে বলল কুহু, আপনার এই আদিক খেতে ভালো লাগছে না আমার। আমাকে যখন আপনার পছন্দই নয়, তাহলে সেদিন বিয়ে কেন করেছিলেন? এসব আমার প্রতি আপনার দয়া আর সহানুভূতি নয় তো? কুহুর ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে কথা থামিয়ে দিল রনক। তো তোমার কি ধারণা এই বোকামির জন্য ভালোবেসে ফেলবো তোমাকে? এমন গর্থক মেয়েকে কি ভালোবাসা যায়? তোমার বন্ধুরা তো ভাবছে আগে থেকেই কিছু চলছে আমাদের মাঝে, সেটাই ক্লিয়ার করে দিয়ে আসলাম। কিছু বলতে গিয়েও থেমে গেল কুহু। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রনক ভাই তাকে কথা থেকে বাঁচাতেই তবে এই কথাটা বলেছেন। মুহূর্তে অপ্রতিভ হলো। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, ফ্রেশ হতে যাবে সে। রনক ছাড়ল না। আরেকটুখানি শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আজ গোটা শহর আমাদের প্রেমের সাক্ষী হবে। যাও, তৈরি হয়ে এসো, শাড়ি পরবে, বের হব এখন। যতদূর চোখ যায় হাতে হাত রেখে হাঁটবো। কেউ কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎই ইচ্ছে জেগে উঠল তার। রনক ভাইয়ের সঙ্গে এভাবে কখনো বের হওয়া হয়নি তার। চট করেই কেমন মন ভালো হয়ে গেল। হাতের বাঁধন আলগা করে দিল রনক। উঠে চলে গেল কুহু। সজ্জারত বাবার দিকে তাকিয়ে আছে রাতিম। চোখ দুটো তার জলে ভাসা। পাশে বসা মায়ের মলিন মুখশ্রী। বাবার লিভার ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে ঋণ গলা অবধি ছুঁয়েছে। দিন শেষে বাবার জীবিত মুখখানা দেখলে কোথাও একটা শান্তি কাজ করে। মুখে আজল গুজে চোখের পানি ফেলছেন পারভিন বেগম। ইচ্ছে ছিল সামর্থ্য মতো ধুমধামে একমাত্র ছেলের বিয়ে দিবে। তার হচ্ছে কোথায়? স্বামীর শেষ ইচ্ছে মতো কোনোভাবে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন করবেন। কেন যত করুণ দিন আসে। হাতে করে গরম গরম ভাতের ঝাউ নিয়ে আসলো রূপা। গায়ে সুতির মলিন একটা নীলডাঙা শাড়ি, আঁচল গুজে রাখা কোমরে। ব্যস্ত হয়ে এগিয়ে আসলো। পারভিন বেগম মায়াভরা দৃষ্টি নিয়ে দেখছে কাজে মনোযোগী রূপাকে। মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অসুস্থ মানুষটার জন্য। রাতিমের দিকে দৃষ্টি পড়তেই তাড়া দিল রূপা। হাত মুখ ধুয়ে আসতে বলল। খাবার সাজিয়ে এসেছে সে। তপ্ত শ্বাস ফেলে চলে গেল রাতিম। তীব্র মন খারাপ আজ ঘিরে রেখেছে তাকে। ঋষার সঙ্গে বাজে ব্যবহার করায় কলিজা ছিঁড়ে যাচ্ছিল। করুণ কান্নামাখা সে মুখখানা ভেতর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রূপা দ্রুত ভেতরের রুমে চলে গেল রাতিমকে খাবার দিতে। খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসলো রাতিম। ততক্ষণে খাবার বেড়ে নিয়েছে রূপা। নিঃশব্দে খাওয়া আরম্ভ করলো রাতিম। পাশেই মেঝেতে হাঁটু তুলে বসে রইল রূপা। হলদেটে আলোয় রাতিমের মুখের জলুস বেড়েছে যেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় একজন পুরুষের মায়াবী মুখ। সম্পূর্ণ খাবার শেষ করতে পারল না রাতিম। গিলতে কষ্ট হলো। কণ্ঠনালী চেপে আছে কেমন। উঠে চলে গেল সে। রূপা করুণ চোখে রাতিমের যাওয়ার পানে তাকিয়ে রইল। বাবার দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছে লোকটা। সম্ভব হলে সবকিছু ঠিক করে দিত রূপা। সারা রুম অন্ধকার করে শুয়ে আছে ঋষা।
খানিকক্ষণ আগে জোর করে মা তাকে খাইয়ে দিয়ে গেছে। এখন কেমন হাসফাস লাগছে, চোখের কান্নিশ বেয়ে জল গড়িয়ে বালিশ ভেজাচ্ছে। ফোন বার কয়েক হাতে নিয়েও রেখে দিয়েছে। রাতিম ভাইকে নির্লজ্জার মতো আর ফোন করবে না। মানুষটা নিজের মুখে বলেই দিল রিশার জন্য তার মনে কোনো ভালোবাসা নেই। তাহলে এত কেন কষ্ট হচ্ছে রিশার? দম বন্ধ কর লাগছে। ফোনের টুংটাং শব্দে ভাবনার ঘোর কাটলো রিশার। পাশ থেকে ফোন নিতেই দেখলো রাতিমের ফোন। বুক ধক করে উঠল মুহূর্তে। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো সে। ফোন রিসিভ করে কানে জড়ালো। শরীর মৃদু কাঁপছে রিশার। ওপাশ থেকে বেশ গম্ভীর স্বর ভেসে আসলো। তুমি কি ঠিক আছো আইরিশ? খেয়েছো রাতে? ঠিক নেই, আমি একটুও ঠিক নেই, সেটা আপনিও জানেন। জেনে বুঝে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম। রাস্তায় তোমার এমন করা উচিত হয়নি। তোমার প্রতি আমার কখনো অনুভূতি ছিল না আইরিশ। তুমি অযথা কষ্ট পেও না। ঠিক আছে, মেনে নিলাম আপনার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার আছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাসা থেকে বিয়ের কথা বলেছিল, আমি রাজি হইনি। কি পাগলামো করছো? বিয়েতে রাজি হয়ে যাও। যদিও আমার জন্য অনুভূতি থেকে থাকে তাহলে বলবো ভুলে যাও। পৃথিবীতে সবাই সবকিছু পেতে আসে না, তেমনি আমাকে তুমি পাবে না। কতটুকু বলেই লাইন কেটে দিল রাতিম। কণ্ঠস্বর কাঁপছে তার, কান্না লুকিয়ে রাখা দায় হয়ে যাবে। রিশা হতভম্ব হয়ে বসে রইল। কোনো অনুভূতি আর স্পর্শ করতে পারল না তাকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রাতিম। নিয়তি মাঝে মধ্যে বড্ড নিষ্ঠুর হয়ে যায়। রিশার প্রতি অনুভূতি নীরবেই রয়ে যাবে আজন্ম। হয়তো প্রকাশ করা হবে না কখনো। ভাগ্যে রিশার ভালোবাসাই ছিল, একটে সংসার করা নয়। নুপুরের শব্দ পেয়ে ভাবনার ঘোর কাটল রাতিমের। রূপা এগিয়ে আসছে ধীর পায়ে, চোখে মুখে ঈষৎ হাসি, শাড়ির আঁচল ভাসছে বাতাসে। রাতিম দৃষ্টি ঘুরিয়ে নিল। রূপার বিষয়টাও তার ভাবতে হবে। চাচা চাচির মৃত্যুর পর বাবা নিজেই রূপার দায়িত্ব নিয়েছে। ভিটে বাড়ি তাদের শেষ সম্বল। সেখান থেকে কিছুটা বিক্রি করে দিলে কেবল রূপার ভাগটাই থাকবে। সেটুকু রক্ষা করতেই বাবা মায়ের ইচ্ছে রূপাকে বিয়ে করতে হবে রাতিমের। এই টানাপোড়ন জীবনে কি রিশাকে পাওয়ার স্পর্ধ দেখানো যায়? চাঁদ যে চাইলেই ছোঁয়া যায় না, ঝলসে যাবে সব। রাতিমের থেকে কিছুটা দূরে দাঁড়ালো রূপা, দৃষ্টি রাখলো চাঁদের পানে। রাতিম পাশ ফিরে তাকালো, দৃষ্টি আটকালো রূপার কাজল টানা চোখে। হলুদাব মুখশ্রী চাঁদের আলোয় জলজল করছে। এত সব রূপ কি রাতিমকে আকৃষ্ট করতে পারবে? মন যে অন্যত্র। বেশ অনেকটা নীরবতার পর বলল রূপা, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো রাতিম ভাই? তুমি যদি হলুদ পাঞ্জাবি পরতে তাহলে তুমি হতে হিমু আর আমি তোমার রূপা। দেখো নীল শাড়ি পরেই আছি আমি। দূরে চাঁদের পানে দৃষ্টি রাখলো রাতিম। রূপার কথা স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। রাতিম যে স্বাভাবিক হতে পারছে না, থমথমে গলায় বলল, হিমুরা কেমন হয় জানিস তুই? আমি যদি সত্যিই হিমু হই মেনে নিবি তুই? না না, তুমি বরং বাস্তব জীবনের রূপার রাতিম হইও, ঠিক তোমার মতো। কতটুকু বলতেই চোখ মুখ খিচিয়ে নিল রূপা, জিক কামড়ে ধরল। পরক্ষণে দ্রুত নেমে গেল। ভীষণ লজ্জা পেয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল রাতিম। রাস্তায় দুপাশে সোডিয়াম আলো জ্বলছে। কুহুর হাতে ওয়ানটেপ কাপ চা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। পেছনে পকেটে হাত পুরে হাঁটছে রনক। অষ্টকোণে তার মৃদু হাসি। পাগলাটে মেয়ে আজ বাচ্চাদের মতো সব বায়না করেছে। কুহুর শাড়ির আঁচল পিচ ঢালা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল কুড়িয়ে নিল রনক। আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে হাঁটা ধরল কুহুর পাশাপাশি। কুহু বকবক করেই যাচ্ছে। কে বলবে মেয়েটার খানিকক্ষণ আগে রাখছিল? কুহুর খোপায় বেলি ফুলের মালা বাঁধা, যেটা কিছুক্ষণ আগে রনক পরিয়ে দিয়েছে। মিষ্টি এক ঘ্রাণ ভেসে আসছে সেটা থেকে। সামনে রিক্সা পাতেই ডাকলো রনক। রাত ভালোই হয়েছে। এতটা সময় কখন পার হয় খেয়ালই ছিল না। হাতের কাপটা ফেলে রিক্সায় উঠে বসলো কুহু। পাশে বসলো রনক। খানিকটা মাথা এলিয়ে দিল কুহুর কাঁধে। এই সুমিষ্ট ফুলের ঘ্রাণে নাক ডুবিয়ে দিল। অদ্ভুত এক মায়ার আবেশে জড়িয়ে গেল। কুহু আর কোনো রকম কথা বলল না। দৃষ্টি পাশ ঘুরিয়ে রাখল। ঠোঁটের কোণে হাসি ধরা দিল তার। রনক ভাইকে পাওয়ার পর সবচেয়ে সুন্দরতম দিন ছিল আজ। উষ্ণ শ্বাস গণ্ডস্থল ছুঁয়ে যাচ্ছিল কুহুর। অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছিল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিয়ে তাকালো কুহু। গুনগুন সুর তুলে গান গাইতে আরম্ভ করলো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। রনক মাথা তুলে তাকালো। কুহুর হাতটা টেনে নিল নিজের হাতের মুঠোয়। দমকা একগুচ্ছ হাওয়া ছুঁয়ে দিল কুহুর চোখে মুখে। পাশ ফিরে তাকাতেই চোখাচোখি হলো। দৃষ্টি নিচু করল কুহু। অপর হাত রাখলো রনকের হাতের উপর। মাসখানেক পার হলো। রাতিমের নাম্বার থেকে আর ফোন আসেনি। এই কয়টা দিন চাতকের মতো অপেক্ষা করে গিয়েছে রিশা। যে বারবার ফিরিয়ে দেয় তার দুয়ারে কতবার গিয়ে দাঁড়ানো যায়। বেলা মধ্যাহ্নে। জানালার পাশে বই নিয়ে বসে আছে রিশা। পড়াশোনা থেকে বেশ অনেকদিনই দূরে ছিল।
এভাবে জীবন চলে না। কয়েকদিন পরে সেমিস্টার পরীক্ষা। কষ্ট ভুলতে পুনরায় পড়াশোনায় মনোযোগী হলো রিশা। তার বিশ্বাস রাতিম ভাই চাকরি পেলে ঠিক আগের মতোই হয়ে যাবে। ভালো কিছু পেতে অবশ্যই দূরত্বের প্রয়োজন। কিরে, পড়া হলো তোর? গোসল করছিস নাকি পড়ছিস এখনো? হয়েছিস তো ভাইয়ের মতোই, পড়া ছাড়া বুঝিস না কিছু। মায়ের কথায় ভাবনার ঘোর কাটল রিশার। ততক্ষণে মেয়ের রুম গোছাতে ব্যস্ত হয়ে গেলেন শারমিন বেগম। বই খাতা গুছিয়ে নিল রিশা। ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করলো। মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বললেন শারমিন বেগম, আশফিক দেশে আসছে সামনের সপ্তাহে। তোর সঙ্গে আশফিকের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। বাকি কথা খাওয়ার সময় তোর বাবা বলবে। তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। মায়ের কথাটুকু শুনে স্তব্ধ হয়ে গেল রিশা। আশফিক ভাইয়ের তো পছন্দের মানুষ আছে জেনেত। রিশাকে কেন বিয়ে করতে চাইছে সে? নাকি মা আর খালামনির প্ল্যান এটা? শত ভাবনা রেখে ফোন খুঁজতে লাগলো রিশা। কয়েক মাস কেটে গেছে, আশফিক ভাইয়ের আইডি তার দেখা হয় না। কোনো রকমে ফোন হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আশফিকের নাম সার্চ করতে আইডি চলে আসলো, তবে লক করা। মুহূর্তে হতাশ হয়ে গেল রিশা। মন বলছে কিছু তো একটা হয়েছে। যে ছেলের আইডিতে শত শত ফলোয়ার, সে কেন হুট করে আইডি লক করে দিবে? সরাসরি আশফিক ভাইয়ের সঙ্গে দেখা না হলে জানা যাবে না। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে রিশা। পুরোনো দিনগুলো মনে পড়লে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশফিকের গুড লুকিং, পরিপাটি চলাফেরা মূলত রিশাকে আকৃষ্ট করত। চোখের ভালো লাগা তো আর মনকে ছুতে পারে না। ভালোবাসা অত কিছু দেখে বা ভেবে হয় না। ছোটবেলায় পছন্দের খেলনা না পেলে যেমন মন খারাপ করত, আশফিককে পাবে না ভেবেও রিশার ঠিক তেমনটাই খারাপ লেগেছিল। কিন্তু ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। রাতিম ভাইকে পাওয়ার পর যেটা উপলব্ধি করেছে রিশা, যাকে ছাড়া বেঁচে থাকা চিন্তা করা যায় না, ভাবনার মাঝে কুহুর আগমন ঘটল। রিশাকে কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ রাগ হলো কুহু। ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রিশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, দরজা আটকে দিল। আনন্দ কিছুক্ষণ ফাঁকা ঘরে নাচলো কুহু। পরক্ষণে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন আশফিককে মেসেজ দিয়ে ভুল করেনি সে, বরং সবটা ঠিক করতে সক্ষম হয়েছে। রিশার ভালোবাসা সত্য, স্নিগ্ধ ছিল, তাই তো এত সহজেই সব ঠিক হয়ে গেল। আশফিক আগে থেকেই জানতো রিশা তাকে পছন্দ করে। সেদিন কুহু ইচ্ছাকৃতই মিথ্যে ভালোবাসে বলেছিল। ব্যাপারটা জানার পর খুব ভালো লাগছে কুহুর। অন্তত আশফিকের চোখে ছোট হয়নি সে। রিশাকে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছিল আশফিক। জোর গলায় তো জেনিতের কথা বলে গিয়েছিল। এখন কোন মুখে সামনে এসে দাঁড়াবে? কুহু তার সমস্ত সংশয় দূর করে দিয়েছে। রিশা এখন আশফিকের আশায় আছে জানতেই এক প্রকার ছুটে আসছে আশফিক। বাইরে থেকে রনকের ডাকার সাথে বেরিয়ে গেল কুহু। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। কুহু দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। জুলেখে কয়েকদিন ছুটিতে গিয়েছে। কিছুক্ষণের মাঝে রিশা আসলো মলিন মুখে। রাশেদ জামাল খাওয়াই মনোযোগী। এর প্রস্তাবে তাকে খুব একটা উৎফুল্ল মনে হলো না। বেশ হাসি মুখে কথা বলে যাচ্ছেন শারমিন বেগম। তার বোনের ছেলের প্রশংসায় মাতিয়ে রেখেছেন টেবিল। কোনো ভাবান্তর হলো না রাশেদ জামালের। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ নয় তার। আশফিক খুব যোগ্যতা সম্পন্ন ছেলে, তবে মেয়েকে বিয়ের পর কানাডায় চলে যেতে হবে ভাবলে বাবার বুক ফাঁকা হয়ে আসে। আশফিকের বাবা মা জানিয়েছে ছেলে দেশের আসার পর একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবে সবাই। কবে নাগাদ বিয়ের দিন তারিখ ঠিক করা যায়? রনকের একটাই কথা, রিশা যা বলবে তাই হবে। তবে খুব একটা যে তার পছন্দ এমন নয়। আশফিকের চলাফেরা সম্পর্কে কিছুটা ধারণা আছে তার। ফেসবুকে প্রায় একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখেছে। দেশে থাকাকালীন কলেজ জীবনে কত শত প্রেমই করেছে। খাবার নিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করছে রিশা। মনে হচ্ছে এবারও তাকে নিজ থেকে রাতিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। একটা মানুষ এতটা কঠোর কিভাবে হয়? তার কি সত্যিই মন নেই, নাকি রিশার জন্য তার অনুভূতি ছিল না কখনো? থমথমে গলায় বলল রিশা, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাচ্ছি না বাবা। আগে পড়াশোনা শেষ হোক, তারপর ভেবে দেখবো। মেয়ের এমন কথায় যেন খুশি হলেন রাশেদ জামাল। রনক জানালো এই নিয়ে রিশাকে যেন জোর জবরদস্তি করা না হয়। খুব নির্বাক হয়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি রিশার কথা? লজ্জায় কি এমনটা বলছে? মেয়ের কথায় খানিক অবাকই হলো শারমিন বেগম। বোন তো তাকে জানিয়েছে রিশা আর আশফিক দুজনকে পছন্দ করে আগে থেকে। তবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে উল্টো সুর গাইছে। অর্ধেকটা খাবার রেখেই চলে গেল রিশা। মেয়েকে আর ডাকলেন না শারমিন বেগম। পরীক্ষার আর হাতে গোনা কয়েকদিন বাকি। কুহুকে বাড়িতে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে বলল রনক। একগাদা বই সামনে খোলা পড়ে আছে। মুখ ফুলিয়ে খাটের মধ্যখানে বসে আছে কুহু। কাল রাতে পড়তে পড়তে কখন চোখ লেগেছিল টের পায়নি। রনক তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আয়নায় চোখ রেখে কুহুকে পর্যবেক্ষণ করছে। ঈষৎ হাসি ফুটে উঠল তার ওষ্ঠকোণে। গম্ভীর ভরাট স্বরে বলল, কাল রাতের মতোই ভোলানোর ইচ্ছে হচ্ছে নাকি? তুমি যে এতখানি দুষ্ট আগে যে বুঝিনি। ফাঁকি বাজে মেয়ে, এসে যেন দেখি সব পড়া কমপ্লিট। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি নামল কুহু। একটুও পড়ার ইচ্ছে ছিল না তখন। শাড়ি পরেও তো এই জল্লাদটার মন গলানো গেল না রাতে। সারাক্ষণ পড়া আর পড়া। এলোমেলো শাড়ি নিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে।
তপ্তশ্বাস ফেলে বেরিয়ে গেল রনক। আড়মোড়া ভেঙে পড়া টেবিল ছেড়ে উঠল রিশা। পরিস্থিতি দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আপাতত পরীক্ষা চিন্তা মাথায় রেখেছে। গতকাল আশফিক ভাই দেশে ফিরেছে, আজকে আসার কথা। রাতিম ভাইয়ের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আশফিককে কিছু বলাও সম্ভব নয় রিশার। সব মিলিয়ে এলোমেলো লাগছে সব।